সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ইয়াং নাইট অনুষ্ঠানে। আমি সৈয়দ খালেদ সাইফুল্লাহ রয়েছি আপনাদের সাথে। সুনীল গঙ্গোপাধ্যায় বলে গিয়েছিলেন যে তিনি দেখেছেন মানুষকে অনেক রকম নেশার জন্য ট্রাই করতে, কিন্তু নেশার দাসত্ব যেটা সবাই সেটা শেষ পর্যন্ত যে তামাকেই করে। মার্ক টোয়েন বলেছেন আবার পুরো উল্টো কথা। তিনি বলেছেন যে কে বলে ধূমপান ছাড়া সহজ নয়, আমি নিজেই 200বারের মতো ধূমপান ছেড়েছি। দর্শক, আপনাদের মধ্যে যারা ধূমপান করেন বা পান চর্বণ করেন বা গুল সেবন করেন তাদের জন্য কিন্তু আজকে ভয়াবহ দুঃসংবাদ, কারণ আমাদের আজকের আলোচনার টপিক তামাকের বংশ করতে হবে ধ্বংস। তবে এই ধ্বংস কিন্তু পুড়িয়ে বা চিবিয়ে চিবিয়ে নয়, এবং অন্য কিভাবে ধ্বংস করা যায় সেটা নিয়ে আমরা জানবো। এবং এই ব্যাপারে জানাতে আজকে আমাদের সাথে রয়েছেন সমস্বরবাদ বাংলাদেশ তামাক বিরোধী জোট এর নির্বাহী সম্পাদক এবং WBB ওয়ার্ক ফর বেটার বাংলাদেশের কর্মসূচি সমন্বয়কারী জনাব আমিনুল ইসলাম সুজন। সুজন ভাই, আমাদের আজকে ইয়াং নেট অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আমরা আজকে তামাক নিয়ে কথা বলতে চাই, বাট তার আগে আমি একটা অন্য প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই। সেটা হচ্ছে যে আপনার নাম হচ্ছে আমিনুল ইসলাম সুজন। আমরা আমিনুল ইসলাম বলে সাধারণত বুলবুল বলতে মানে অভ্যস্ত। আপনি মানে একটু সরে সুজন হয়ে গিয়েছেন। আপনি ক্রিকেট খেলা দেখেন? হ্যাঁ, ক্রিকেট খেলা আমি দেখি। ইনফ্যাক্ট আমি নিজেও ক্রিকেট খেলতাম। আচ্ছা। এবং আমি অনূর্ধ্ব 14 দলে ওই সময় খেলতাম। বিকেএসপি তে ভর্তি হওয়ার সুযোগও পেয়েছিলাম। মানে বাংলাদেশের অনূর্ধ্ব 14 দলে? হ্যাঁ, না, আমাদের নোয়াখালী অনূর্ধ্ব 14 দলে আমি খেলেছিলাম। আচ্ছা। এবং স্কুল নির্মাণ ক্রিকেট আমি খেলেছিলাম। আমি বিকেএসপি তে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিলাম। এইগুলো করেছিলাম আর কি। আচ্ছা, মানে একটুর জন্য আপনি মানে ক্রিকেট জগৎকে ধন্য না করে আপনি তামাক বিরোধী জোট যেটা বা জগৎ যেটা সেটাকে আপনি সার্ভ করে যাচ্ছেন। এর একটা ব্যাকগ্রাউন্ড আছে। এর একটা ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে 1997 সালে আমার চাচা মারা যান। আচ্ছা। এবং আমি তখন ঢাকায় থাকি, আমি তখন গ্র্যাজুয়েশনে পড়ি। তো ওই সময়কালে আমার চাচা রাতে একসঙ্গে আমরা খেলাম। আচ্ছা। এবং চাচা হুট করেই যখন বিছানায় গেলেন তিনি অসুস্থ হয়ে পড়লেন। আমরা চাচাকে তখন নিয়ে যাওয়া হলো ক্যান্সার হসপিটালে। এবং হসপিটালে নেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই আমরা শুনতে পেলাম যে ওনার লাং ক্যান্সার হয়েছে এবং এটি একেবারে শেষ পর্যায়ে, আর বাঁচানো সম্ভব না। এবং ভোর 5টার সময় উনি মারা যান। খুব অল্প সময়ের মধ্যে, হাসপাতালে নেওয়ার 3 ঘন্টার মধ্যে তিনি মারা যান। মানে 3 ঘন্টার মধ্যে আপনারা শুনলেন যে তার লাং ক্যান্সার হয়েছে এবং তিনি মারা যাচ্ছেন? হ্যাঁ। এটি আসলে আমার জন্য এক ধরনের দুঃখজনক ঘটনা। আমার চাচা চাচি ওনারা খুব আদর করতেন আমাকে। আপনার চাচা কি মানে তামাক সেবন করতেন কোনোভাবে? উনি ধূমপান করতেন, খুব অনবরত ধূমপান করতেন। আমি নিজে দেখেছি ধূমপান করতে। তখনই কি জিনিসটা আপনার মানে আপনার হার্ট করে যে এই জিনিসটা নিয়ে আপনার কাজ করা উচিত? এটি একটি মানে আমাকে প্রভাবিত করে। আমার এই তামাক বিরোধী কার্যক্রমে আসার পেছনে প্রভাবক হিসেবে কাজ করে সেই বয়সের আমার যে মানসিকতা ছিল, আমার সদ্য কৈশোর উত্তীর্ণ তরুণ, আমার যে মানসিকতা ছিল এবং আমার চাচার যে প্রভাবটা ছিল আমার মধ্যে, এটি আমাকে প্রভাবিত করে। এবং আমি তখনই ব্যক্তিগতভাবে শুরু করি যে তামাক বিরোধী কার্যক্রম কিভাবে যুক্ত হওয়া যায়। আমি আমার বন্ধু আমি বিএনসিসির সঙ্গে যুক্ত ছিলাম। বিএনসিসির সঙ্গে যুক্ত থেকে আমরা তখন এই স্বেচ্ছাসেবী ভাবে তামাক বিরোধী কার্যক্রম আমরা শুরু করি, খুব ছোট আকারেই, যেহেতু আমরা প্রত্যেকে ছাত্র ছিলাম। পরবর্তী সময়ে খুব সৌভাগ্যক্রমে আমি বাংলাদেশ তামাক বিরোধী জোটের সঙ্গে যুক্ত হতে পারি, WBB ট্রাস্টের সঙ্গে যুক্ত হতে পারি। এটি 1999 সালে। 1999 সালের মে মাসে আমি এই বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপনের মাধ্যমে আমি তামাক বিরোধী কার্যক্রমে আনুষ্ঠানিকভাবে তখন পথ চলা শুরু করেন। তাহলে আমরা বলতে পারি যে আপনার চাচার আকস্মিক মৃত্যুর যে ভয়াবহতা সেটাই আপনাকে প্রবলভাবে নাড়া দেয় এবং এই কারণে আপনার আজকে এই অঙ্গনে আসা। হ্যাঁ, এটি একটি গুরুত্বপূর্ণ কারণ। হ্যাঁ, ওকে সুজন ভাই, আমরা জানি যে আমাদের আজকের আলোচনার টপিক যে তামাকের বংশ করতে হবে ধ্বংস। কিন্তু এই যে আমরা ধ্বংস করব এবং ধ্বংস করে ফেলবো, কিন্তু তাহলে এটা অনেকের মনেই প্রশ্ন এবং অনেকভাবেই ইস্যুটা আমরা শুনে আসছি যে ধ্বংস করলে এটার সাথে জড়িত যেসব পরিবার যাদের জীবিকা নির্বাহ এটা দিয়েই হয়, একেবারে প্রান্তিক সীমা থেকে শুরু করে উঁচু লেভেল, তাদের জন্য কি করা বা তারা তো আসলে তখন কি করবে? আচ্ছা, এটি আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে আমি আমার আলোচনা শুরু করার আগেই
আমি শ্রদ্ধা জানাতে চাই জাতীয় অধ্যাপক নুরুল ইসলামকে। স্যার গত পরশু স্যার মারা গেলেন। আমি নুরুল ইসলাম স্যারের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার আলোচনা শুরু করছি। এবং নুরুল ইসলাম স্যার হচ্ছে বাংলাদেশের তামাক বিরোধী আন্দোলনের অন্যতম পথিকৃৎ। এবং আমার সৌভাগ্য হয়েছিল নুরুল ইসলাম স্যারের সঙ্গে একসঙ্গে কিছু সময় কিছুদিন তামাক বিরোধী আন্দোলনে যুক্ত থাকার। সেটি 1999 সালে ভয়েস অফ ডিসকভারি নামে একটি সমুদ্র তরী, এটি মূলত গোল্ড লিফ সিগারেটের প্রমোশনাল কার্যক্রম ছিল। সেই ভয়েস অফ ডিসকভারির বিরুদ্ধে বাংলাদেশ তামাক বিরোধী জোটের যে কার্যক্রম ছিল সেই কার্যক্রমের সঙ্গে আমি অত্যন্ত নবীন সদস্য হিসেবে আমি যুক্ত থাকতে পেরেছিলাম। এটি আমার জন্য একটি সৌভাগ্য বটে, কারণ সারা স্যার তো ছিল মনে হয় এই আন্দোলনের অন্যতম পুরোধা। নিঃসন্দেহে স্যার অন্যতম পুরোধা ছিলেন। তিনি 1987 সালে আধুনিক আমরা ধূমপান নিবারণ করি আধুনিক প্রতিষ্ঠা করেন এবং এই আধুনিক সারা দেশে খুব স্বল্প সময়ের মধ্যে ছড়িয়ে পড়ে। আধুনিকের একটি ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি হয় স্বল্প সময়ের মধ্যে। এবং আমরা জানি যে নুরুল ইসলাম স্যার ওনার যে ব্যক্তি একটি প্রতিষ্ঠান, স্যারকে বাংলাদেশের প্রত্যেক মানুষই প্রায় সকলেই আমরা চিনি জানি, নিজে একটি প্রতিষ্ঠান। তো স্যার যখনই এই বিষয়গুলো নিয়ে কথা বলেন, তামাক বিরোধী কথা বলেন, তখন আমরা হাজার মানুষ বলার চাইতে অনেক বেশি গুরুত্ব পাই। সে কারণে স্যার ভরসা পাওয়া যায়, এত বড় মানুষ সবার সাথে ছিলেন। সেটাই আমি গত কয়েকদিন এই স্যারের মৃত্যু সংবাদটি যখন পেলাম, সঙ্গে সঙ্গে আমি আমার দেশের বাইরের বেশ কিছু তামাক বিরোধী কর্মীকে জানালাম, যারা নিজেরাও নুরুল ইসলাম স্যারকে ব্যক্তিগতভাবে চেনেন। এরা অনেকে খুব দুঃখ প্রকাশ করেছেন, স্মৃতিচারণ করেছেন। এই বিষয়গুলো গত কয়েকদিনে ঘটছে আর কি। তো আমরা খুব শীঘ্রই হয়তো স্যারকে নিয়ে একটি স্মরণ সভা করবো। বাংলাদেশ তামাক বিরোধী জোটের পক্ষ থেকে এরকম একটি সিদ্ধান্ত হয়েছে। তো যাই হোক, আপনি যে বিষয়টা বলছিলেন তামাকের ভয়াবহতা, এবং আসলে এই ভুল একটি ধারণা অনেকের মধ্যেই আছে। আমাদের নীতি নির্ধারকদের মধ্যেও আমরা এই ভুল ধারণা দেখতে পাই। আপনি বলছেন যে তামাক ধ্বংস হয়ে গেলে পরিবারগুলো ধ্বংস হয়ে যাবে, এই ধারণাটা ভুল? একেবারেই ভুল। এর কারণ হচ্ছে যে বরং আমরা এইভাবে বলতে পারি, তামাকের কারণেই আসলে অধিকাংশ পরিবার ধ্বংস হচ্ছে। তামাকের কারণেই আসলে সবকিছুর একটি বিকল্প আছে। তামাকের মধ্যে বিড়ি সিগারেটের ধোঁয়ায় 4000-এর বেশি ক্ষতিকর রাসায়নিক উপাদান আছে। এবং এর মধ্যে সরাসরি 43টা ক্যান্সার সৃষ্টি করে। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার 1999 সালের তথ্য। 2010 সালে আমেরিকান সার্জন জেনারেল তার প্রতিবেদনে বলেছেন তামাকের ধোঁয়ায় 7000-এর বেশি কেমিক্যাল আছে এবং এর মধ্যে প্রায় 70টি ক্যান্সার সৃষ্টি করে। বিশ্বব্যাপী তামাকের কারণে, শুধুমাত্র ধূমপান এবং তামাকের কারণে প্রতি 6 সেকেন্ডে একজন মানুষ মারা যায়। সুজন ভাই, আপনি মনে হয় বলছেন যে তামাকের ভয়াবহতা নেই এখন, কিন্তু তামাকের ভয়াবহতা আসার আগে আমরা আরেকটা ইস্যু নিয়ে জানতে চাচ্ছিলাম যে আসলে তামাকের সাথে যারা ফিনান্সিয়ালি জড়িত, যে দুস্থ পরিবার, প্রান্তিক পরিবার যাকে আমরা বলে থাকি, প্রান্তিক পর্যায়ের পরিবার, তারা যে একটা অর্থনৈতিকভাবে এটার উপর নির্ভরশীল, তামাক যদি ধ্বংস হয়ে যায় আসলে তখন তাদের কি হবে? আচ্ছা, আমি একটু এই বিষয়টা, আপনাকে ধন্যবাদ। এই বিষয়টা নিয়ে আমি যেটি বলতে চাই, বাংলাদেশে তামাকের উপর নির্ভরশীল পরিবার রংপুরে বেশি, বৃহত্তর রংপুরে বেশি, বা কুষ্টিয়ার দিকেও কিছু আছে, কুষ্টিয়ার দিকে আছে, কিন্তু বৃহত্তর রংপুরে এখনো পর্যন্ত বেশি তামাক চাষ হয়। সেখানে তামাক জনিত অনেকগুলো বিড়ি তামাক চাষিরা কারখানা আছে। তো তামাক যদি অনেক বেশি লাভজনক হতো, তামাক যদি এই তামাক চাষি যে পরিবারগুলো করে কিংবা বিড়ি কারখানায় যে পরিবারগুলো যুক্ত, যদি তামাক লাভজনক হতো, তাহলে বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ জেলা থাকতো রংপুর। খুবই স্বাভাবিক, তামাক লাভজনক, তার মানে সমৃদ্ধ জেলায় রংপুর থাকতো। আমরা দেখি রংপুর বা বৃহত্তর রংপুর অঞ্চলে মঙ্গা দেখা দেয় এবং আরো নানা রকম সমস্যা দেখা দেয়। একটা নির্দিষ্ট সময় সেখানে কাজের সমস্যা দেখা দেয়, হাহাকার চলে এবং এটা আমরা অনেক বছর দেখে আসছে। তা আমি বলতে চাই যে এটা বরং এই যে মঙ্গা, এই মঙ্গা পরিস্থিতিকে দীর্ঘায়িত করে। মঙ্গার একটি অন্যতম কারণ হচ্ছে এই তামাক চাষ। কারণ তামাক যারা চাষ করে, এই জমিতে তামাক চাষ করার কারণে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে 12 থেকে 15 বছরের মধ্যে জমির উর্বরতা শক্তি ক্রমান্বয়ে কমতে থাকে এবং ক্রমান্বয়ে যখন কমতে থাকে তখন কিন্তু উৎপাদন ব্যয়টা বেড়ে যায়। অনেক বেশি পরিমাণে সার দিতে হয়, অনেক বেশি পরিমাণ কীটনাশক দিতে হয়। যখন একজন কৃষকের জমি 15 বছর পরে পুরোটাই অনুর্বর হয়ে পড়ে, যখন এখানে আর কোনো তামাক বা অন্য কোনো ফসল উৎপাদনযোগ্য
মানে যোগ্যতা হারায়, আচ্ছা। সেই জমি যখন খালি রেখে দিতে হয় তখন সেই কৃষক কিন্তু নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়, শুধু আর্থিক না, ওকে সেই কৃষক আরো অন্য ভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই কৃষক ওই জমিতে আর অন্য কোনো চাষও করতে পারে না, ফসল আচ্ছা। উৎপাদন করতে পারে না, সেই জমিকে কয়েক বছর রেখে দিতে হয়। তো এইসব কারণে দেখা গেছে যে গবেষণা এখন পর্যন্ত বাংলাদেশে এবং সারা পৃথিবীতে আছে যে তামাকের কারণে অর্থনৈতিক ক্ষতিটা অনেক বেশি। যে পরিবারগুলো আপনি বলছেন, যেই পরিবারগুলো তামাকের কারণে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করা হয়, তারা তখন তাদেরকে কিন্তু বিকল্প সুযোগ দেওয়া যায়। ওকে আমাদের বাংলাদেশে বিড়ি খাতে এটি একটি গবেষণা WBB ট্রাস্টের, এটি 2010 সালে গবেষণাটি হয়েছে। আচ্ছা। যে শুধুমাত্র বিড়ির কারণে আমরা প্রতি বছর 3000 কোটি টাকা খরচ করছি, মানে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষ, মানে বিড়ি সিগারেট সব মিলিয়ে শুধু বিড়ি, শুধু বিড়ির মানে কারণে, তামাক মানে পানও না, গুলো না, বা সিগারেটও না, না, শুধু বিড়ির কারণে প্রায় 3000 কোটি টাকা আমরা খরচ করছি। ওকে এই 3000 কোটি টাকা দিয়ে আমরা কিন্তু অনেক বেশি কর্মসংস্থান সৃষ্টি করতে পারি। অবশ্যই। আমাদের সরকারি হিসাব মতে বিড়ি শিল্পে, বিড়ি কারখানাগুলোতে বাংলাদেশে কাজ করে 2,66,818 জন মানুষ, শ্রমিক। ওকে আমরা কিন্তু এই যে 3000 কোটি টাকা প্রতি বছর খরচ করছি, ধোঁয়ার মাধ্যমে উড়িয়ে দিচ্ছি, এই টাকা দিয়ে আমরা তার চাইতে কয়েক হাজার গুণ বেশি মানুষের কর্মসংস্থান করতে পারি। আমরা কয়েক লক্ষ মুদি দোকান করে দিতে পারি, আমরা অন্য ব্যবসা তৈরি করতে পারি, আমরা কয়েক লক্ষ গরু, 35 লক্ষের মতো আমরা গরু দিতে পারি। ওকে, মানে সুজন ভাই বলছেন যে তাহলে এই মানে এইটার মাঝখানে মানে এইগুলো না করে আমরা জিনিসটা তাদের অন্য অনেক ভাবে পুনর্বাসিত করতে পারি। অবশ্যই পারি আমরা। ওকে সুজন ভাই, আমরা কথা বলছিলাম যে তামাক এবং তামাকের ভয়াবহতা নিয়ে, তবে তার আগে আমরা দর্শকের একটা ফোন মাঝখানে রিসিভ করে আসি। চলুন। জি, আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, প্লিজ আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমি জুয়েল গ্যান্ডারিয়া থেকে বলছি। জি ভাই, তো প্রশ্নটি করুন প্লিজ। আচ্ছা, তামাকের বংশ ধ্বংস না করে তামাক সেবী মানুষকে ধ্বংস করাটাই ভালো না? তামাক সেবী মানুষকে ধ্বংস করবেন? আর তারা তো এমনিই ধ্বংস হয়ে যাবে, তার থেকে বরং যারা তামাক সেবন করে সেই সব জায়গাগুলোকে আগে মুক্ত করুন। আপনি যেখানে বসে কথা বলছেন বা যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান থেকেই আগে অভিযানটা শুরু করলে বোধহয় যেদিন ঘোষণা দিতে পারবেন যে আপনারা তামাক মুক্ত, তখন বোধহয় আরো মানুষ অনুপ্রাণিত হবে আপনাদের দিকে। বা দর্শক, আপনি মনে হয় বলতে যাচ্ছেন যে তামাক যারা গ্রহণ করে সেসব মানুষকে ধ্বংস না করে এবং তামাক গ্রহণের অভ্যাসটাকে ধ্বংস করা, তাই না? হ্যাঁ, আমি ওরকম একটা কথাই বলতে চাই। ওকে, ধন্যবাদ দর্শক, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সুজন ভাই, আপনি কি বলেন? আচ্ছা, এইটা আসলে এক এক মানুষের এক এক ধরনের পারসেপশন থাকে, এটা ওনার একটা পারসেপশন উনি বলেছেন। তো আমরা যারা তামাক নিয়ন্ত্রণে কাজ করি, একটা হচ্ছে যে অবশ্যই যারা ধূমপান করে কিংবা যারা তামাক সেবন করে তাদেরকে তামাক এবং ধূমপান থেকে দূরে রাখতে হবে। এর অনেকগুলো কারণ, একটা তো হচ্ছে তামাকের কারণে মানুষ মারা যায়, শুধু তাই না, এইটা হচ্ছে টোবাকো ইজ দ্য গেটওয়ে অফ দ্য আদার এডিকশন। মানে তামাককে কিংবা ধূমপানকে বলা হয় অন্যান্য মাদক সেবনের প্রবেশপথ, এটি সারা পৃথিবীতে স্বীকৃত। তো আমরা সে কারণেও আমাদের অবশ্যই তামাক ধূমপানের নিয়ন্ত্রণে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তবে যারা ধূমপায়ী কিংবা যারা তামাক সেবী, এরা কিন্তু ভিকটিম, এরা কিন্তু আসক্ত। আসক্তকে কিন্তু আপনি আসক্তি যাতে দূর করতে পারে সেই ব্যবস্থা আপনাকে নিতে হবে। আপনি তাকে অন্য কোনো ভাবে উড়িয়ে দিতে পারেন না বা তাকে ধ্বংস আসলে আমরা করতে পারি না। এইটি আমাদের আসক্তি থেকে কিভাবে রক্ষা করা যায় কিংবা এখনো যারা আসক্ত হয়নি তাদেরকে কিভাবে এই আসক্তি থেকে দূরে রাখা যায় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ওকে, তো সুজন ভাই, যেটা যে আপনি বলছিলেন যে বিশ্বব্যাপী তামাক গ্রহণের ভয়াবহতা এখন তুঙ্গে, যেটা কথা হচ্ছিল, আসলে কি ব্যাপারটা তাই? এখন আমরা যেটা জানি যে প্রচার প্রসার মানে তামাক বিরোধী আন্দোলনের বা সারা বিশ্বব্যাপী এটার মানে অনেক বেশি এখন এটার প্রচার বা প্রসার তামাক বিরোধী আন্দোলনগুলোর, কিন্তু আমরা দেখছি যে বা আপনি বলছেন যে ভয়াবহতা আস্তে আস্তে বাড়ছে। এটা নিয়ে আপনার কাছ থেকে আমরা শুনতে চাবো যে আসলে ব্যাপারটা কি, সঠিক চিত্র দেবে। তার আগে আমরা দর্শকের আরেকটা ফোন রিসিভ করে আসি। চলুন। জি, আসসালামু আলাইকুম দর্শক। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি চট্টগ্রামের পতেঙ্গা থেকে আব্দুল সালাম বলছিলাম। জি, আব্দুল সালাম সাহেব, প্লিজ আপনার প্রশ্নটি করুন। জি, আসলে আজকের বিষয়টা খুবই সুন্দর একটা বিষয়, তামাকের বংশ ধ্বংস, এই সমস্ত ব্যাপার নিয়ে সাধারণত টিভিতে, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া প্রোগ্রাম খুব কমই হয়। ধন্যবাদ এই ধরনের একটা প্রোগ্রামের জন্য। আমি একজন নিজে একজন ধূমপায়ী আসলে, তারপরে এই অনুষ্ঠানের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই যে একটা আপনারা কথা বলছিলেন, এই যে যারা তামাক শিল্পের সাথে জড়িত তাদের কি হবে? কিচ্ছু হবে না তাদের কাছে, তাদের জীবিকার জন্য কোনো সমস্যা হবে না।
এই তামাকটা যদি আপনি সারা বলছেন দেশে দর্শক এই নিষিদ্ধ কথা করে দেওয়া হয়, কোনো সমস্যা হবে না? কোনো সমস্যা হবে না। ধন্যবাদ দর্শক, আমরা সাহস নিষিদ্ধের মালিক তো আল্লাহ আছে। ওকে, আপনার কোনো প্রশ্ন আছে দর্শক? না, পরামর্শ প্রশ্ন নেই। ওকে দর্শক, আপনার পরামর্শের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সুজন ভাই, আসলে যে আমরা দর্শক বলছেন আসলে মানে তারাও আসলে আমাদের সাথেই একমত যে যদি আমরা তামাকটাকে ধ্বংস করি আসলে বাংলাদেশ ফিনান্সিয়ালি কোনোভাবে পিছিয়ে যাবে বলে বা কেউ ফিনান্সিয়ালি খুব বেশি সাফার করবেন বলে মনে হয় না। ওকে, যেটা আমরা আলাপ করছিলাম এখন যে বিশ্বজুড়ে তামাকের যে ভয়াবহতা, আমি যেটা বলছিলাম শুরুতেই যে প্রতি 6 সেকেন্ডে একজন মানুষ মারা যায় এবং প্রতি বছর 54 লক্ষ মানুষ মারা যায় সরাসরি তামাকের কারণে। এর বাইরে 6 লক্ষ মানুষ মারা যায় এমন মানুষ যারা জীবনে কখনো তামাক ব্যবহার করে নাই কিন্তু মারা যায় তামাকের কারণে। এরা হচ্ছে মূলত পরোক্ষ ধূমপায়ী। দেখা গেল যে এমন হয়তো বাড়িতে পরিবারের কেউ কোনো সদস্য ধূমপান করছে অন্য সদস্যদের সামনে। সাধারণত আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি দেখি আমাদের পরিবারের প্রধানরা পুরুষ, আমি আমার বাবাকে দেখেছি ধূমপান করতে। তো আমার মা কিন্তু এখন হার্টের রোগী, আমার আম্মা কিন্তু জীবনে কখনো ধূমপান করেন নাই। কিন্তু আমি এখন মনে করছি আমার আম্মার যে এই হার্টের সমস্যা এর একটা বড় কারণ আমার আব্বার ধূমপান, প্যাসিভ স্মোকিং। এই প্যাসিভ স্মোকিং এর কারণে পৃথিবীতে 6 লক্ষ মানুষ মারা যায়। পৃথিবীতে মানে 6 লক্ষ পৃথিবীতে প্রতি বছর 6 লক্ষ মানুষ মারা যায়। এটা তো শুধু মৃত্যুটা আমরা জানি, কিন্তু আরো কত মানুষ এর চাইতে অনেক অনেক গুণ বেশি মানুষ এই আরো ক্ষতিগ্রস্ত নানা রকম রোগে আক্রান্ত হচ্ছে সাফার করছে। ওকে সুজন ভাই, এইটা নিয়ে আমরা শুনছিলাম যে তামাকের ব্যবহারের ভয়াবহতা এবং সারা বিশ্বে যেমন ঘটছে বাংলাদেশে কি ঘটছে সেটাও আমরা জানবো, অন্যান্য বিষয়ে জানবো। তবে তার আগে এখন আমরা একটা ছোট্ট বিরতি থেকে ঘুরে আসবো। যে দর্শক নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে এখনই, সাথেই থাকুন আমাদের। দর্শক বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ইয়াং নাইট অনুষ্ঠানে। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের আজকের আলোচনার টপিক তামাকের বংশ করতে হবে ধ্বংস। আমাদের সাথে রয়েছেন সুজন ভাই। সুজন ভাই, আমরা যেটা আলাপ করছিলাম এখন যে আপনি বলছিলেন যে বিশ্বজুড়ে তামাক ব্যবহারের ভয়াবহতার কথা, যে কি পরিমাণে র্যাপিডলি বৃদ্ধি পেয়ে চলছে। এটি আসলে 1999 সালে তামাক জনিত কারণে পৃথিবীতে মারা যেত 48 লক্ষ এবং এটি এখন পরোক্ষ ধূমপান সহ 60 লক্ষ মানুষ মারা যায় এবং ধারণা করা হয় আগামী 2030 সাল নাগাদ এই মৃত্যুর সংখ্যা 1 কোটি হবে। কবে হবে? 2030 এর মধ্যে 2030 সাল 1 কোটি হয়ে যাবে 60 লক্ষ থেকে। হ্যাঁ, তার মানে হচ্ছে যে এটা আসলে বাড়ছে এবং এই মূল বৃদ্ধিটা কিন্তু বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশে, উন্নত দেশে কিন্তু কমে যাচ্ছে, নানা কারণে কমছে। তাদের আইন শক্তিশালী হচ্ছে, তাদের তামাকের উপর কর বৃদ্ধিটা করছে, তামাকের দাম অনেক বেশি পরিমাণে বাড়াচ্ছে, পাবলিক প্লেস পাবলিক পরিবহনগুলো তারা শতভাগ ধূমপান মুক্ত করছে, বিড়ি সিগারেটে তাদের সিগারেটের প্যাকেটে তারা ছবি সহ সতর্কবাণী দিচ্ছে। আমাদের দেশে কিরকম হচ্ছে না? বা আমাদের দেশে এখনো পর্যন্ত ছবি সহ সতর্কবাণী আসেনি। তার আগে আমি একটু বাংলাদেশের প্রেক্ষাপটটা বলতে চাই। ওকে, বাংলাদেশ প্রেক্ষাপটে আমরা আসি বিষয় থেকে। বাংলাদেশ প্রেক্ষাপটে আমরা আসি, তবে বাংলাদেশ প্রেক্ষাপটে আসার আগে চলো আমরা বাংলাদেশি একটা দর্শকের ফোন রিসিভ করে আসি। জি, আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো হ্যালো, আপনার টিভি ভলিউম কমিয়ে দর্শক প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আপনার ভলিউম বাড়ানোর দরকার নেই, আপনি বলেন, সমস্যা নেই। আমি মোহাম্মদ জসিমউদ্দিন চাঁদপুর থেকে বলছি। জি ভাই, আপনার প্রশ্নটি করুন প্লিজ। আমার প্রশ্ন হলো তামাকে এমন কি পদার্থ আছে বিষাক্ত যার কারণে তামাক দেহের জন্য ক্ষতিকর? ওই বিষাক্ত পদার্থটার নামটা কি? ওকে, বিষাক্ত পদার্থের নামটা কি? ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। সুজন ভাই, আচ্ছা আমি ওনার প্রশ্নের উত্তরটা দেই। অনেকগুলো বিষাক্ত পদার্থ আছে, এর মধ্যে নিকোটিন একটা আছে। এই নিকোটিনটা আসক্তি সৃষ্টি করে, নেশা সৃষ্টি করে এবং এই তামাকের নিকোটিনের নেশাটা অন্য হিরোইন, আফিম এই নেশার চাইতে কোনো অংশে কম না। আর হচ্ছে নিকোটিন যেটি আরো ক্ষতি করে শরীরের যে আমাদের রক্তনালীগুলো আছে, আমরা মানুষ বেঁচে আছি কিন্তু আমাদের রক্ত চলাচল করে, আমরা এই কারণে বেঁচে আছি। এই
রক্ত নালীগুলোতে চর্বি জমে এবং চর্বি জমার কারণে এই নালীগুলোকে অকেজো করে দেয় এবং যে কারণে হার্ট অ্যাটাক হয়। ব্রেনে যদি রক্তনালী চর্বি জমার কারণে বন্ধ হয়ে যায় কিংবা ছিঁড়ে যায় তখন স্ট্রোক হয়, ব্রেনের স্ট্রোক আমরা যেটা বলে জানি। এরকম অনেকগুলো বেনজোপাইরিন আছে, সায়ানাইড আছে, আপনার তেলাপোকা মারার জন্য যে বিষ ব্যবহার করা হয় সেই বিষের উপাদান তামাকের মধ্যে আছে। এরকম এমন অনেক উপাদান আছে যেগুলো আসলে আর্সেনিক আছে এবং এইটা মানে একটা গবেষণায় বলা হয়েছে যে তামাকের মধ্যে যে পরিমাণ বিষ আছে এইটা যদি প্রক্রিয়াজাত করে মানুষকে ইনজেক্ট করা হয় তাহলে স্বল্প সময়ের মধ্যে 1 মিনিটের মধ্যে ওই মানুষ মারা যাবে, একটি সিগারেটের বিষ। তো তামাকের ভয়াবহতা বিষের কথা বলে শেষ করা যাবে না। 4000 রাসায়নিক আছে এর মধ্যে, সবগুলোই বিষাক্ত, সবগুলোই ক্ষতিকর। এর মধ্যে 43টা হচ্ছে সরাসরি ক্যান্সার সৃষ্টি করে, 43টা রাসায়নিক সরাসরি ক্যান্সার সৃষ্টি করে, নানা রকম ক্যান্সার। এবং পৃথিবীতে পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি হয় লাং ক্যান্সার, ফুসফুস ক্যান্সার আমরা বাংলায় বলি। এই ফুসফুস ক্যান্সারের 95% হয় ধূমপানের কারণে। আমাদের বাংলাদেশেও পুরুষদের মধ্যে প্রধান ক্যান্সার হচ্ছে লাং ক্যান্সার। এবং এটা হয় ধূমপানের কারণে। এবং কথা বলছিলাম যে ধূমপানের ভয়াবহতা এবং কি কি ডিজিজ হতে পারে তা নিয়ে শুনছিলাম। কথার মাঝখানে চলুন আমরা দর্শকের আরেকটা ফোন রিসিভ করে আসি। জি, আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম আসসালাম, আমি রকিব নীলফামারী থেকে বলছি। জি ভাই, তো প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো কিছু তামাক কোম্পানি এই যে কৃষকদেরকে আমাদের এই যে তামাক যখন তারা যখন উৎপাদন করে এতে টাকা দিচ্ছে অগ্রিম, আবার এর মধ্যে যদি তাদের তামাকটা নষ্ট হয়, ক্ষেত নষ্ট হয়, তাহলে ওই টাকাটা তারা নিচ্ছে না এবং তাদের কাছে এই ন্যায্য মূল্যে তামাক বা একটু বেশি মূল্যে তাদের কাছে তামাকটা কিনে নিচ্ছে আগাম, এদের আইডি কার্ড জমা রাখছে। তো এই কোম্পানিগুলোকে যদি বন্ধ করা যায় আমার মনে হয় যে তামাক অনেকাংশে কমবে। আর আমি একজন যেহেতু কৃষি ডিপার্টমেন্টের সাথে জড়িত, আমার সামনে যখন দেখি অনেক তামাকের ক্ষেত তখন আমাকে নিজেকে অনেক খারাপ লাগে। ওকে দর্শক, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি ওনাকে ধন্যবাদ দিতে চাই শুরুতেই যে উনি একজন সরকারি কর্মকর্তা এবং উনি আসলে বিষয়টা বুঝেছেন। তামাক চাষের কথাটি তিনি মূলত বলতে চেয়েছেন এবং বাংলাদেশের প্রেক্ষাপটে তামাক চাষ একটি মারাত্মক হুমকি। আগামী দিনের বাংলাদেশের জন্য আগামী 30 বছর পর, 40 বছর পর, 50 বছর পর যদি তামাক চাষটা আমরা এখনই নিয়ন্ত্রণ না করতে পারি তাহলে বাংলাদেশের জন্য এটি মারাত্মক হুমকি হয়ে দেখা দিবে। তামাক চাষের কারণে একটা তো আমি জমির উর্বরতা শক্তি কমে যায়, আগেই বলেছি। আরেকটি আমাদের খাদ্য নিরাপত্তা, যেটি সারা পৃথিবীতে একটি বড় চ্যালেঞ্জ। কিন্তু বাংলাদেশের যে পরিমাণ জনসংখ্যা বাড়ছে প্রতি বছর এবং তার তুলনায় কৃষি জমি কিন্তু কমে যাচ্ছে, নানা কারণে কমছে। এই কৃষি জমি কমছে, সেখানে আমরা খাদ্যের জমিতে তামাক চাষ করছি। এটা কিন্তু আমাদের খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে আগামীতে খুব শীঘ্রই। আরেকটি হচ্ছে যে এই তামাক চাষের সঙ্গে যারা জড়িত এরা কিন্তু নানা রকম স্বাস্থ্য সমস্যা আক্রান্ত হচ্ছে। তামাক চাষের সঙ্গে জড়িতদের একটা রোগ হয় বার্জাস ডিজিজ বলা হয় এবং এই রোগটি বৃহত্তর রংপুর অঞ্চলে অনেকেরই হয়েছে। এই ভদ্রলোক যিনি ফোন করেছেন নীলফামারী অঞ্চল, ওই অঞ্চলে অনেকের সেখানকার সরকারি স্বাস্থ্যকেন্দ্রের তথ্য, অনেক রোগের এমন হয়েছে যে পা কেটে ফেলতে হয়, বার্জাস ডিজিজ। মানে এটা কি যারা তামাক মানে চাষ বা তামাকের মানে বিড়ি প্রস্তুত করার সাথে যারা সরাসরি সম্পর্কিত তামাক সেবন করলেও হয়। আমি এটি নাম বলছি না, কিন্তু বাংলাদেশের একজন অন্যতম শক্তিমান অভিনেতা, তিনি এখনো জীবিত, তিনি কিন্তু এই রোগে আক্রান্ত হয়ে এখন শারীরিকভাবে শয্যাশায়ী এখন। হ্যাঁ, ওকে। আমরা শুনছিলাম এই যে তামাক ব্যবহারের ভয়াবহতার কথা এবং আরো আগে কোনো কিছু। এর মাঝখানে দর্শকের আরেকটা ফোন চলুন আমরা রিসিভ করে আসি। জি, আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। মোহাম্মদ মাইদুল ইসলাম। জি, এবার লালমনিরহাট ডিস্ট্রিক্ট তিস্তা থেকে বলছিলাম। ওকে ভাই, প্রশ্নটি করুন প্লিজ। ভাইজান, আপনাদেরকে অনেক ধন্যবাদ, এটিএন বাংলার সকলকে ধন্যবাদ দিচ্ছি এর জন্য, এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। ওকে, এটিএন নিউজকে ধন্যবাদ জানাই। আমার সাজেশন আর কি, আমার পরামর্শ, জি, যে বাংলাদেশের সকল মিডিয়া এবং বাংলাদেশের যারা জ্ঞানী লোকজন, আমাদের সমাজের সবাই মিলে একটা উদ্যোগ গ্রহণ করা দরকার, যাতে বাংলাদেশে সংসদ থেকে একটা আইন পাস করা দরকার, যাতে তামাক চাষ না হয়। মানুষের জীবনের এমন ক্ষতি করা হচ্ছে তামাকের জন্য। আমি নিজেও একজন ধূমপান করতাম আগে। দর্শক, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আপনি তুলে নিচ্ছেন যে আইন প্রণয়ন জিনিসটা কিভাবে হচ্ছে এবং একই প্ল্যাটফর্মে কাজ করা উচিত। অশেষ ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সুজন ভাই, আপনি কি মনে করেন যে আইন প্রণয়নের যে ব্যাপারটা, এটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ ব্যাপারে? আচ্ছা, এটা আইনটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং আমাদের একটি আইন বাংলাদেশে যেটি এখনো পর্যন্ত বিদ্যমান, 2005 সালে এটি হয়েছে, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন।
এটি এই আইনের কয়েকটি গুরুত্বপূর্ণ ধারা আছে। যেমন এই আইনের মাধ্যমে প্রত্যক্ষ যে বিজ্ঞাপনগুলো আছে, সংবাদপত্রে, টেলিভিশন চ্যানেলে যে বিজ্ঞাপনগুলো আছে, বিলবোর্ডের মাধ্যমে এই প্রচারণাগুলো নিষিদ্ধ করা হয়েছে। আচ্ছা। আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহনকে ধূমপান মুক্ত করা হয়েছে। আচ্ছা। এবং এখানে কেউ ধূমপান করলে 50 টাকা জরিমানা করার কথা বলা আছে। এটা কি হচ্ছে, আপনি কি মনে করেন? এইটা এখন বাস্তবায়নটা একটি চ্যালেঞ্জ। বাস্তবায়নটা অনেকগুলো কারণে চ্যালেঞ্জ। আমাদের কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তা আইনে যাদেরকে বলা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা বা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। আচ্ছা। এখন বাংলাদেশের অনেক পাবলিক প্লেস আছে, কয়েক লক্ষ পাবলিক প্লেস, পাবলিক পরিবহন আছে, কিন্তু বাংলাদেশে তো তত ম্যাজিস্ট্রেট নাই। আমরা তো এত ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দিতে এখনো পারি নাই, সম্ভব না এটা। আমরা সব পাবলিক প্লেসে, পাবলিক পরিবহনে ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে পারবো না। এই কারণে এই বাস্তবায়ন দুর্বলতা একটা দেখা দিচ্ছে। এবং এই বাস্তবায়ন দুর্বলতার কারণেই মূলত তামাক কোম্পানিগুলো আইন লঙ্ঘনের সুযোগ পাচ্ছে। আমরা একটি হচ্ছে যে তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের কথা যখন আমরা বলি, তখন একটি কথাই বলি যে মানুষ ধূমপান করছে পাবলিক প্লেসে কিংবা পাবলিক পরিবহনে, কিন্তু এই ধারা একটি শুধু মানুষ ব্যবহারকারীদের সঙ্গে সম্পৃক্ত, আর বাকি যে 4টি ধারা লঙ্ঘন হচ্ছে সেটি কিন্তু কোম্পানিগুলো করছে। আরো 4টা ধারা রয়েছে, আরো 4টি গুরুত্বপূর্ণ ধারা। ওকে সুজন ভাই, আমরা এই 4টি ধারা সম্পর্কে জানতে চাই এবং বাংলাদেশের আইন প্রণয়ন নিয়ে আরো কথা জানতে চাই। তবে তার আগে আমরা আরেকটি বিরতি থেকে এখন ঘুরে আসবো। যে দর্শক, নিচ্ছি আবার ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি এখনই, কোথাও যাবেন না, সাথেই থাকুন আমাদের। দর্শক, বিরতির পর আজকের জন্য শেষবারের মতো আপনাদের স্বাগত জানাচ্ছি ইয়াং নাইট অনুষ্ঠানে। আপনারা জানেন আমাদের আজকের আলোচনার টপিক তামাকের বংশ করতে হবে ধ্বংস। আমাদের সাথে রয়েছেন সুজন ভাই। সুজন ভাই, আমরা কথা বলছিলাম আইন নিয়ে। তো আইন নিয়ে আমাদের ফেসবুক পেজে, অর্থাৎ ইয়াং নাইট @HN News TV, এই ফেসবুক পেজে আমাদের এক দর্শক একটা প্রশ্ন করেছেন যে গভর্নমেন্ট তামাক কি ব্যান করতে পারে না। আজিজ মিতুল প্রশ্নটি করেছেন, আপনি কি বলেন? আচ্ছা, এইটি আসলে অনেকেই এই ধরনের প্রশ্ন আমাদেরকে করে থাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়। আসলে তামাক তো একটি ভয়াবহ নেশা, এবং এই নেশাকে আপনি যদি একবারে ব্যান করে দেন, নিয়ন্ত্রণ না করে বা মানুষকে নিরুৎসাহিত না করে, মানুষকে ছাড়ার সুযোগ না দিয়ে, তখন বাস্তবায়নটা চ্যালেঞ্জ হয়ে যাবে। এটি এই কারণে এই ধরনের নেশা যেগুলো আছে, বিশেষ করে তামাককে এখনো পর্যন্ত বাংলাদেশে একমাত্র বৈধ নেশা বলা হয়। তো সেই ধরনের এত ব্যাপক মানুষ, তখন আপনি 4 কোটি মানুষ বাংলাদেশে তামাক সেবন করে, 4 কোটির মতো প্রায় তামাক সেবন করে। আপনি 4 কোটি মানুষের জন্য পুলিশ নিয়োগ করতে পারবেন না। সেটাই, কি কখন করছে না করছে আপনি তার বাসায় পুলিশ নিয়োগ করতে পারবেন না। এটি একটি বড় চ্যালেঞ্জ, যে কারণে আমরা আগে নিয়ন্ত্রণের কথা বলছি। অবশ্যই আমাদের একটি স্বপ্ন তামাক মুক্ত বা তামাক একেবারে নিষিদ্ধ হবে এক সময়, আমরা সেই স্বপ্ন দেখি অবশ্যই, কিন্তু তার আগে আমাদের নিয়ন্ত্রণে যেতে হবে। ওকে, তো সুজন ভাই, আমরা শুনছিলাম যে আইন নিয়ে আমরা শুনবো, তবে তার আগে দর্শকের আরেকটি ফোন চলুন আমরা রিসিভ করে আসি। জি, আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নামটি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটি বলে প্রশ্ন করুন। আমি রংপুর মিরবাগ থেকে বলতেছি। আমার নাম মোসাম্মদ রত্না বেগম। জি, আমার প্রশ্ন হচ্ছে যে ধূমপান, যে যারা ধূমপান করে, মানে এই ধূমপান বন্ধ করার জন্য এই ওষুধ আছে কি নাই? ধূমপান বন্ধ করার ওষুধ? ধন্যবাদ দর্শক, এই ওষুধের খোঁজে কিন্তু আজকে আমরা বসেছি। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সুজন ভাই, কি বলেন? এই ওষুধটাই তো আমরা খুঁজছি, তাই না? হ্যাঁ, একটি তো আসলে ধূমপান বা তামাক নিয়ন্ত্রণ করার অনেকগুলো পদ্ধতি আছে, আইনের কথা আমরা একটু বলছিলাম। এবং বাংলাদেশের আইন 2005 সালে হয়েছে। মজার ব্যাপার হচ্ছে, আইন হওয়ার পরে কিন্তু বাংলাদেশের সামগ্রিকভাবে তামাকের হার যেটি, এটি কিন্তু আনুপাতিক হারে কমেনি। এবং এই না কমার কি বেড়েছে নাকি? বেড়েছে। এবং এই বেড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে বাংলাদেশে যে কম দামে তামাক পাওয়া যায়, পৃথিবীর কোনো দেশে এত কম দামে তামাক পাওয়া যায় না। আচ্ছা, এটি বাংলাদেশে বিড়ি আপনি 5 টাকা দিয়ে 25টি স্টিক পাচ্ছেন, পৃথিবীর কোনো দেশে পাবেন না। আচ্ছা, আপনি এত কম দামে তামাক। একটা সময় 1990-এর দশকে আমরা দেখতাম, কেউ যখন ইংল্যান্ড থেকে আসতো বাংলাদেশে বা অন্য দেশ থেকে আসতো, বিলেত আমরা কেউ কেউ বলে, তখন কিন্তু বাইরে থেকে সিগারেট নিয়ে আসতো। সেটাই এখন যেটি হয়েছে একেবারে উল্টো। এখন কেউ যদি ইংল্যান্ডে যায় তাহলে যাওয়ার সময় অনেক সিগারেট নিয়ে যায়। ওকে, ফাইন। সুজন ভাই, আমরা আসলে মানে সময় সংকটে পড়ে গেছি, এত জানার বিষয় হচ্ছে, আমাদের সময় নেই। আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাচ্ছিলাম যে
যদি বলি যে আইন সংশোধনের কথা, বাংলাদেশ সরকারের বা কি এই ধরনের কোনো মানে পরিকল্পনা রয়েছে যে ধূমপানের জন্য কোনো সংশোধনী আইন বা এটাকে নতুন ভাবে এনে প্রণয়ন করা? সরকার একটি উদ্যোগ নিয়েছে, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, এবং একটি খসড়া সংশোধনী তৈরি করেছে, যেটি ইতিমধ্যে মন্ত্রিসভা অনুমোদন করেছে, চূড়ান্ত অনুমোদন করেছে। এবং আমরা আশা করছি আগামীকাল জাতীয় সংসদ শুরু হচ্ছে, অধিবেশন শুরু হচ্ছে, আমরা আশা করছি যে আগামীকাল যে অধিবেশন শুরু হচ্ছে জাতীয় সংসদের, সেই অধিবেশনে আইনটি উত্থাপিত হবে এবং পাশ হবে। এবং এটি আসলে এখন সবার প্রত্যাশা, কারণ বাংলাদেশে তামাকের যে ভয়াবহতা, এই ভয়াবহতা দূর করতে আইনকে আসলে শক্তিশালী করার প্রয়োজন রয়েছে, এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতাও আছে। আমরা আন্তর্জাতিক তামাক নিয়ন্ত্রণ চুক্তি, ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোবাকো কন্ট্রোল, এফসিটিসি আমরা স্বাক্ষর করেছি, রাটিফাই করেছি, এবং আমরা গর্ব করে বলি বাংলাদেশ প্রথম স্বাক্ষরকারী দেশ। বাংলাদেশ প্রথম স্বাক্ষরকারী? হ্যাঁ, এই আন্তর্জাতিক চুক্তিতে বাংলাদেশ প্রথম স্বাক্ষর করেছে, সে কারণে আমাদের দায়বদ্ধতাও কিন্তু বেশি। এখন পর্যন্ত পৃথিবীর 63টা দেশে ছবিসহ সতর্কবাণী দেওয়া হচ্ছে, বিড়ি, সিগারেট বা তামাকজাত দ্রব্যের মোড়কে ছবিসহ সতর্কবাণী দিচ্ছে। বাংলাদেশে এখনো ছবিসহ সতর্কবাণী আসেনি, যেটি এই সংশোধনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরকম আরো অনেকগুলো ধারা নতুন করে যুক্ত হচ্ছে। ওকে, তো সুজন ভাই, আসলে এই যে জিনিসটা যে আমরা জানি যে এটা নিয়ে আপনারাও কিছু কাজ করে যাচ্ছেন, আপনি ওয়ার্ক ফর বেটার বাংলাদেশের হয়ে কাজ করছেন, বা এই আপনি সমস্যার যেটা বাংলাদেশ তামাক বিরোধী জোটের কণ্ঠস্বর যেটাকে আমরা বলি, সেটা যদি আমাদের এক দুই কথায় বলবেন যে কাজটা কি হচ্ছে বাংলাদেশে আসলে সব মিলিয়ে? বাংলাদেশে বেসরকারি পর্যায়ে বাংলাদেশ তামাক বিরোধী জোটের নেতৃত্বে সারা দেশে প্রায় 700 সংগঠন এখন তামাক নিয়ন্ত্রণে কাজ করছে। 700 সংগঠন? হ্যাঁ, বেসরকারি সংগঠন, এবং সারা দেশের সব উপজেলায় বলা যায় এই সংগঠনগুলো কাজ করছে স্ব উদ্যোগে, একেবারে স্বেচ্ছাসেবী উদ্যোগে। আর ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ এইটি মূলত এই তামাক বিরোধী জোটের সচিবালয়ের দায়িত্ব পালন করছে, এবং এই সচিবালয়ের দায়িত্বে থেকে এই বেসরকারি সংগঠনগুলোর দক্ষতা, অভিজ্ঞতা বিনিময়, প্রকাশনা উপকরণ প্রদানের মাধ্যমে তাদেরকে তামাক নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত রাখছে। দেশ জুড়ে যে বিভিন্ন সংগঠন কাজ করছে, তাদেরকে একটা প্ল্যাটফর্মে আনার জন্য যে কাজটা করা ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ সেটাই করে যাচ্ছে, সচিবালয়ের দায়িত্ব পালন করছে। প্রশংসনীয় একটি উদ্যোগ। তো আপনার ব্যাপারে আমরা জানি যে আপনি অস্ট্রেলিয়াতে প্রথম বাংলাদেশি তরুণ হিসেবে আপনি তামাক বিরোধী আন্দোলন অবদান রাখার জন্য একটি পুরস্কার গ্রহণ করেন। আপনি কি আমাদের খুব সংক্ষেপে বলবেন জিনিসটা আসলে কি ছিল? এটি ছিল অস্ট্রেলিয়া সারা পৃথিবীতে 5 জনকে দেয়া হয়, সৌভাগ্যক্রমে আমি ছিলাম বাংলাদেশের একজন। আচ্ছা, সৌভাগ্য কেন বলছেন? এটা অবশ্যই আপনার কাজের স্বীকৃতি। আমি বাংলাদেশের একজন ছিলাম। আমি এটি 2010 সালে এশিয়া প্যাসিফিক কনফারেন্স অন টোবাকো আর হেলথ অস্ট্রেলিয়া সিডনিতে হয়েছিল, সেই কনফারেন্সে আমি এই অ্যাওয়ার্ডটি লাভ করি। এটি আসলেই আমার জন্য, আমি মনে করি অবশ্যই আমাকে অনুপ্রাণিত করেছে পরবর্তীতে, এবং এর ধারাবাহিকতায় আমি পরের বছরই 2011 সালে আমি গ্লোবাল ক্যান্সার অ্যাম্বাসেডর ফর বাংলাদেশ নির্বাচিত হয়েছি। তো এইগুলো আসলে এই ধরনের মানে আসলে কাজের প্রতি আরো দায়বদ্ধ করে তোলে সামনে এগিয়ে যাওয়ার জন্য। ফাইন সুজন ভাই, যে আমরা আসলে আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা আপনার কাছে খুব সংক্ষেপে একটি প্রশ্ন জানতে চাইবো। আমাদের শেষ প্রশ্ন আমার এটি ইয়াং নেটের পক্ষ থেকে আপনার জন্য, যে সেটা হচ্ছে যে এই যে তরুণ প্রজন্ম যাদের কাছে বলা হচ্ছে যে যারা ধূমপান বা তামাক সেবন, যে জিনিসটা পান, গুল বা ধূমপানের মাধ্যমে হয়, সেটার কারণে ক্ষতিকর ব্যাপারটা, সেটা তাদেরকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করছে এবং দেশের মানুষের এফেক্টেড হচ্ছে। তাদের প্রতি যদি আপনার কোনো মেসেজ থাকে যে আমাদের ইয়াং জেনারেশন যারা ইয়াং পিপল, যে ধূমপানটাকে বা তামাক সেবনটাকে কিভাবে কন্ট্রোল করা যায় বা নিজেরা কিভাবে এটাকে প্রতিরোধ করা যায়, তো আমরা এটা শুনতে চাই। আসলে আমি মনে করি প্রত্যেক মানুষই নিজেকে ভালোবাসে। নিজেকে ভালোবাসে না পৃথিবীতে এমন মানুষ পাওয়া বিরল। তো নিজেকে ভালোবাসতে গেলে নিজেকে সুস্থ রাখতে হবে, এবং এই সুস্থতার জন্য ধূমপান কিংবা তামাক সহ সকল নেশা থেকে দূরে থাকতে হবে। এই ধূমপানের নেশা কৌতূহলের বশে যদি ধূমপানের নেশা কেউ শুরু করে, সেটি পর্যায়ক্রমে তাকে নানা রকম সংকটে নিয়ে যায়, মৃত্যুর দিকে নিয়ে যায়, কিংবা অন্যান্য নেশায় নিয়ে যায়। এটি একটি শুধু একজন ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করে না, এটি একটি পরিবারকে ধ্বংস করে, একটি সমাজকে ধ্বংস করে, এবং একটি রাষ্ট্রে এর নেতিবাচক প্রভাব পড়ে। কারণ বাংলাদেশে 57,000 মানুষ ধূমপানজনিত কারণে প্রতি বছর মারা যায়, 3,82,000 মানুষ শারীরিকভাবে অক্ষম হয়ে পড়ে, এবং 12 লক্ষ মানুষ ক্যান্সার, হৃদরোগ, হার্ট অ্যাটাক
এই ধরনের ভয়াবহ রোগে আক্রান্ত হচ্ছে এবং এই 12 লক্ষ মানুষের চিকিৎসা ব্যয় সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যেরকম ব্যয় বেড়ে যাচ্ছে এর পরিমাণ 11,000 কোটি টাকা, যেটি আমরা সকল পরিমাণ তামাক থেকে যে পরিমাণ রাজস্ব পাই তার দ্বিগুণেরও বেশি। তাই সবার প্রতি আমার আহ্বান থাকবে, বিশেষ করে তরুণ প্রজন্ম, আমরা যারা নিজেদেরকে তরুণ মনে করি তারা এখনো পর্যন্ত কর্মক্ষম, এই কর্মক্ষম সময়ে আমাদেরকে নেশা থেকে দূরে থেকে দেশের জন্য, নিজের জন্য, পরিবারের জন্য আসলে কাজে মনোযোগী হতে হবে। এবং আমরা যদি প্রত্যেকে নেশামুক্ত থাকতে পারি, বন্ধু বান্ধবদেরকে নেশামুক্ত রাখতে পারি, তবে আমরা আসলে উৎপাদনমুখী একটি বাংলাদেশ গড়তে পারবো বলে আমি বিশ্বাস করি। একটি রাষ্ট্র যেটা, সেটা আমরা মানে আসলে সেই ব্যাপারে এগিয়ে যাব। যে সুজন ভাই, আপনি যে আপনার মানে অনেক ধন্যবাদ আপনাকে আজকে মানে তামাক মানে তামাক গ্রহণের কুফল এবং এটা কিভাবে রোধ করা যায় তামাক গ্রহণটাকে, সেটা নিয়ে আপনি আপনার যে মূল্যবান কথা বললেন, আমরা অনেক কিছু জানতে পারলাম এবং মূল্যবান সময় দিয়ে যে আজকে আপনার মাঝখানে আসলেন, সেই জন্য ইয়াং নেটের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম আজকে সুজন ভাইয়ের সাথে কথা শুনছিলাম এবং আপনারা উপভোগ করলেন এতক্ষণ ইয়াং নাইট, যা আলোচনার টপিক ছিল তামাকের বংশ করতে হবে ধ্বংস। এবং আমরা অবশ্যই এটা বুঝেছি যে অনেক কিছুই করার আছে বা করা যায়, তবে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সেলফ কনসিয়াসনেস। আসুন আমরা একটি তামাক মুক্ত সমাজ গড়তে আমাদের যেখান থেকে যার যেটা করণীয় সেটাই আমরা করি, একটি তামাক মুক্ত বাংলাদেশ গড়ি। আজকের অনুষ্ঠানে যে যেখানে বসে দেখলেন সবাইকে অভিনন্দন, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।